বাজারে আসাই বন্ধ করে দিতে হবে। এভাবে চলতে থাকলে আমরা ব্যবসাটা একদম মাঠে মারা যাব। চালের বাজারে চালবাজি সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরো 2 থেকে 4 টাকা। ক্রেতার ক্ষোভ, সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। প্রত্যেকটা দোকান বোঝাই করা চাল আছে, কিন্তু চালের দাম বাড়তি কেন সেটা বুঝতেছি না। যেটা 58 টাকা 57 টাকা পাওয়া যেত ওইটা কালকে নিচ্ছি আপনার 65 টাকা করে। জিনিস তো আমাদের এখানে আবাদ হয়, তারপর যদি এত জিনিস দাম এত দিয়ে কিনে খাইতে হয় তাহলে আমরা কি করবো? নওগাঁ হলো চালের জন্য বিখ্যাত, সেখানে যদি অস্বাভাবিক হোক তাহলে কেমন করে মানুষ কিনে খায় মানুষ বলেন। বড় বড় কর্পোরেট কোম্পানি আর হচ্ছে যে মেলার যারা আছে ওরা 2 গ্রুপে সিন্ডিকেট করে এই দামটা বাড়াইছে। বস্তায় প্রতি মনে করেন 400 হইতে 500 টাকা বাড়ছে। যারা অবৈধ মজুত করলো, তো মজুদ আইনের অধীনে তাদেরকে বিচার করা হয় না কেন? আমরা খোঁজ নিচ্ছি, তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি, এভাবে বললে তো আসলে চালের বাজার দাম কমবে না। শতাধিক পণ্য সেবায় বাড়ল শুল্ক কর, জীবনযাত্রার ব্যয়ে আরেক দফা বাড়ার শঙ্কা। শুল্ক বাড়াইছে 10 টাকা, এই উসিলে বাড়া দিয়েছে মনে করেন 200 টাকা। শুল্ক বাড়ার কারণে যেটুকু আমরা আশা ছিলাম যে একটু দাম কমবে, সেটা আর কমবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতি অনিয়মের অভিযোগে চাপ বাড়ছে টিউলিপ সিদ্দিকীর ওপর, হারাতে পারেন ব্রিটিশ মন্ত্রীর পদ। দ্য টাইমসের প্রতিবেদন, খোঁজা হচ্ছে বিকল্প। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে 2 দিনের মধ্যে ঠিক হবে চিকিৎসার ধরন, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। চালের বাজারে থামছে না চালবাজি। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও 2 থেকে 4 টাকা পর্যন্ত। এই অবস্থায় বিপাকে পড়েছেন ক্রেতারা। অব্যাহত দাম বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মজুদ আইনের কঠোর প্রয়োগের পরামর্শ অর্থনীতিবিদদের। কারওয়ান বাজার করে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। আমনের ভরা মৌসুমে চালের ভরপুর সরবরাহ রাজধানীর পাইকারি কিংবা খুচরা দোকানে। তারপরও বিক্রেতারা বলছেন সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিনিকেট ও নাজিরশাল চালের দাম গেল সপ্তাহে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। 3 সপ্তাহের হিসাবে যা ঠেকছে 8 থেকে 10 টাকায়। দেশের প্রধান এই খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে সাধারণ মানুষ বলছেন, বাজার কাঠামো ঠিক করতে সরকার ব্যর্থ হলে বেকায়দায় পড়বেন ভোক্তারা। চালের দামটা আসলে অনেক বেশি। চালটার উপরে যদি দাম বাড়ে তাহলে সকল জনগণের উপরে এটা প্রভাব পড়ে। চাউলের দাম দিনে দিনে বাড়তেছে। আমরা তো ভাবছিলাম যে পট পরিবর্তনের পরে সবকিছু মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো, কিন্তু তাই না। মজুতদারদের আড়তগুলি দেখা দরকার, বিশেষ করে চালের দাম কেন এত বাড়তি। বিক্রেতাদের দাবি, অযৌক্তিক দামের কবল থেকে দেশের মানুষকে বাঁচাতে খতিয়ে দেখতে হবে কর্পোরেট গ্রুপ ও মিলারের গুদাম হিসাব। 15-20 দিন ধরে চালের দাম করে বাড়তেছে। এই পর্যন্ত মনে করেন আপনার বস্তায় প্রতি মনে করেন 400 হইতে 500 টাকা বাড়ছে। এটা বড় বড় কর্পোরেট কোম্পানি আর হচ্ছে যে মেলার যারা আছে ওরা 2 গ্রুপে সিন্ডিকেট করে এই দামটা বাড়াইছে। সরকার নিকট আগুলো আবেদন, যেভাবে হোক বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে। এই অবস্থায় চালের বাজার নিয়ন্ত্রণের লোক দেখানো তদারকি ছেড়ে মজুদ আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মজুদ আইনের যদি প্রয়োগ করা হয় তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো উপায়, এবং সেই ক্ষেত্রে 2-1 মিলারকে শাস্তি দেওয়া হোক, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হোক, জরিমানা করা হোক, জেল দেওয়া হোক। এগুলো সব কিছুর বিধান কিন্তু আমাদের মজুদ আইনে আছে। তো সুতরাং সেই জায়গায় না গিয়ে আমরা খোঁজ নিচ্ছি, তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি, এভাবে বললে তো আসলে চালের বাজার দাম কমবে না। এদিকে 7 দিনের ব্যবধানে আপেল, আঙ্গুর, ড্রাগন, কমলার দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন শুল্ক বৃদ্ধির আলোচনার মধ্যে সপ্তাহ জুড়েই ঊর্ধ্বমুখী রয়েছে আমদানি করা ফলের বাজার। সবকিছু ফলের দাম বেড়ে গেছে, আমাদের বেশ ধরনের সমস্যা হইতেছে। যে আঙ্গুরটা ছিল গত সপ্তাহে 400 টাকা, সেটা এই সপ্তাহে 580 টাকা। যে আপেল ছিল গত সপ্তাহে 300 টাকা, সেটা 320 টাকা। শুল্ক বাড়ার কারণে যেটুকু আমরা আশা ছিলাম যে একটু দাম কমবে, সেটা আর কমবে না। আমরা হয়তো বা বাজারে আসাই বন্ধ করে দিতে হবে। অলরেডি মানুষের পকেটে আবার একটা চাপ। মুদি দোকানিরা বলছেন, এলাচের বাজার চড়া থাকলেও নতুন করে বাড়েনি ডাল, আটা, চিনির দাম। তবে আবারও সংকটে পড়া ভোজ্য তেল বাড়াচ্ছে দাম বৃদ্ধির আশঙ্কা। ক্রাইসিস করার সংকটটা দিতেছে না, কোথাও বাড়ানোর সংকটটা দিতেছে, বলছে যে কোনো মুহূর্তে বাড়বে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়েছে সরকার। এতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। প্রথমবার ব্রডব্যান্ড সেবায় আরোপ করা হয়েছে 10% সম্পূরক শুল্ক।
খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটেও। রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পূরক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায়যৌক্তিক। এই বর্ধিত ভ্যাট সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদেরকে বিকল্প ব্যবস্থা চিন্তা করতে হবে। রেস্তোরাঁর ভ্যাট 5% থেকে 15% করার সিদ্ধান্ত থেকে সরে না এলে বন্ধ করে দেয়া হবে খাবার রেস্তোরাঁ। বৃহস্পতিবার ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টা পরই ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে জানিয়ে দেওয়া হয় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পাকা করেছে সরকার। এতে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। প্রথমবারের মতো 10% সম্পূরক শুল্ক বসানো হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। অধ্যাদেশ অনুযায়ী সিগারেট, আম, কমলালেবু, আঙ্গুর, পেঁপে, তরমুজ, আপেল ও নাশপাতি, ফলের রস, সাবান ও সাবান জাতীয় পণ্য, ডিটারজেন্ট, ফ্রুট ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% পর্যন্ত বাড়ানো হয়েছে। বাদাম আমদানিতে সম্পূরক শুল্ক 10 থেকে 15% বাড়িয়ে ঠেকানো হয়েছে 45%। নতুন আইনে 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপ, এলপি গ্যাস, বিআরটিএ থেকে নেয়া লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স, চশমার ফ্রেম ও রিডিং গ্লাসের ভ্যাট। টিস্যু, সানগ্লাস, মিষ্টি, নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 2.4% থেকে 3% করা হয়েছে ভ্যাট, তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট 2% বাতিল করা হয়েছে। এদিকে ব্যবসায় প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 30 লাখ থেকে 50 লাখ টাকা হলেই টার্নওভার কর দিতে হবে। বিমানে ভ্রমণের ক্ষেত্রে অভ্যন্তরীণ বাড়িয়ে 700 টাকা ও সার্কভুক্ত দেশে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এছাড়া এশিয়ার দেশগুলোতে 2000 টাকা বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপের দেশে বিমান ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 3000 টাকা বাড়িয়ে করা হয়েছে 4000 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ফুলে ভরা চারপাশ, কোথাও নেই আবর্জনা। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বান্দরবানের মুন্নাই পাড়া নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের দাবি তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়, গেল ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টির সমর্থনে প্রচার চালিয়েছেন দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা। একের পর এক অভিযোগ উঠছে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এতে সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন লেবার সরকার। শুক্রবার এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস। গণমাধ্যমটির দাবি, দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপের উপর। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযোগের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমনকি তার পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ উঠেছে। ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যদিও দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন টিউলিপ। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে দাবি করেছে, গেল বছরের নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগ নেতাকর্মীরা। টিউলিপের পক্ষেও তারা প্রচারণা চালিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। বেগম খালেদা জিয়ার রক্ত, ডায়াবেটিস সহ স্বাস্থ্যের বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। রিপোর্ট পর্যালোচনা করে আগামী 2 দিনের মধ্যে চিকিৎসার ধরন ঠিক করবেন চিকিৎসকরা। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেড-এম জাহিদ হোসেন। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্ট। প্রতিবার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিং করেন বাংলাদেশ থেকে লন্ডনে আসা বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। জানান, দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। 2 দিনের মধ্যে ঠিক হতে পারে চিকিৎসা পদ্ধতি। বিশেষজ্ঞ চিকিৎসকরা
ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। বাংলাদেশ থেকে আসা চিকিৎসকদের সঙ্গে আগামী মঙ্গলবার বসতে পারে লন্ডন ক্লিনিকে সমন্বিত মেডিকেল বোর্ডের সদস্যরা। হাসপাতালে বেগম জিয়ার পাশে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। দীর্ঘদিন পরে পারিবারিক এই মুহূর্তগুলোতে সাবেক প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বলে জানান যুক্তরাজ্য বিএনপির শীর্ষ দুই নেতা। এত বছর পরে পরিবারের সাথে দেখা হয়েছে, এটাতেও একটা আনন্দ কাজ করছে এবং যুক্তরাজ্য বিএনপি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের দলের সব নেতাকর্মীরা আমরা তারা খোঁজখবর আমরা আমাদের মাধ্যমে তারাও নিচ্ছেন। ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া ওই খাচ্ছেন উনি এবং খুব আমেজ করে খাচ্ছেন, আমরা যেটা ফিল করতেছি, আমরা যেটা দেখতেছি। পুরোপুরি সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে পুত্র তারেক রহমানের বাসায় যাবেন বেগম জিয়া। সেখান থেকে সৌদি আরবে ওমরা শেষে দেশে ফিরবেন তিনি। যুক্তরাজ্যের বিখ্যাত দি লন্ডন ক্লিনিকে চলছে অভিজ্ঞ চিকিৎসক প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডি তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা শেষে তার চিকিৎসার পরবর্তী ধাপগুলি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দীর্ঘ 16 বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন বিএনপির অঙ্গ সংগঠনের 7 জন নেতাকর্মী। বেলা 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের ফ্লাইট। তারা জানান, আওয়ামী লীগের মামলা, গুম ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে প্রবাসী রাজনীতিতে সক্রিয় ছিলেন তারা। সরকার পতনের পর দেশে ফিরে বিএনপিকে সুসংগঠিত করার ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে তাদের। দুপুরের সময় আরো থাকছে শীতের আমেজের সঙ্গে সাপ্তাহিক ছুটি। কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, প্রিয়জনের সঙ্গে মেতেছেন আনন্দ উল্লাসে। নিরাপত্তায় সতর্ক টুরিস্ট পুলিশ। লন্ডনে যেতে পারলেন না চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ইমিগ্রেশন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন নিপুণ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে ইমিগ্রেশন পুলিশ নেয়। পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার যাত্রা বাতিল করে এনএসআই। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ নিপুণকে ছেড়ে দিলে তিনি ঢাকায় ফিরে আসেন। পতিত আওয়ামী লীগের গোপালগঞ্জ সিন্ডিকেট ভেঙে সব ক্ষেত্রে সমতা আনা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম। সকালে ভোলা শহরে ইলিশ চত্বর এলাকায় পথসভায় কথা বলেন তিনি। এ সময় বর্তমানে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান শারজিস। শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হতো তখনই অনেকে জননেতা সেজে জনগণের কাছে আসতো, কিন্তু বিগত 16 বছরে খুনি হাসিনা সেই ভোটের প্রয়োজনীয়তাও রাখেননি। তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি। কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। এদিকে সিরাজগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে লিফলেট বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। সকালে শহরে ইলিয়ট ব্রিজের পশ্চিম পাড় থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। নেতাকর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা চালক, পথচারী সহ সাধারণ মানুষের মাঝে 7 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে চট্টগ্রামে চলছে বই বিনিময় উৎসব। বিপ্লবের নানা স্মৃতি বিজড়িত ছবির পাশাপাশি ছিল শহীদ আবু সাইদ, ওয়াসিম ও মুগ্ধের ছবিও। নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতেই আয়োজন। নুর জামালাতেকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
স্টলে থরে থরে সাজানো নানা ক্যাটাগরির বই, নতুন নয় সবই পুরাতন, বিক্রি নয় হচ্ছে বিনিময়। উদ্দেশ্য নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করা। চট্টগ্রামে জামাল খান মোড়ে 15 থেকে 20টি স্টল নিয়ে ফিল্ড ক্যামেরা স্টোরিজ নামে একটি সংগঠনের এই আয়োজন। দল বেঁধে বই বিনিময় করছেন শিশু কিশোর সহ নানা স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রথমে রেজিস্ট্রেশন বুথে গিয়ে আপনার টোকেন কালেক্ট করতে হবে। টোকেন কালেক্ট করার পর ওনারা আসবেন। বই টাকা দিয়ে যারা অনেকে কিনতে পারতেছে না, তারা তাদের পড়া বই দিয়ে একটা বই নিয়ে যেতে পারতেছে। অনেকের অনেক আর্থিক সমস্যা থাকতে পারে, তাদের জন্য বেসিক্যালি এই উৎসবটা। বই বিনিময় উৎসবে স্থান পেয়েছে আবু সাইদ, ওয়াসিম ও মুগ্ধ সহ নানা শহীদদের ছবি। ছিল গণঅভ্যুত্থানের নানা স্মৃতি বিজড়িত ছবিও। শুধু শিক্ষার্থী নয়, ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেন অভিভাবকরাও। 3 মাস পর বা এভাবে হয় তাহলে ধারাবাহিকতা আরো একটু বই পড়ার মানে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার একটা আগ্রহ সৃষ্টি হবে। এটা আসলে খুবই ভালো লাগছে, কারণ আমরা এখনো অনেকেই নতুন বই পাইনি। গত বছর এসেছিলাম, খুব ভালো লেগেছে, এবারও এসেছি। এবারের বই বিনিময় উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে। নতুন প্রজন্মকে বই নির্ভর করতেই এই আয়োজন। সদিচ্ছা থেকে এই প্রোগ্রামটা করা, যেখানে মানুষ চাইলে তার এক্সিস্টিং বইটা দিয়ে নতুন একটি বই নিতে পারছে। ষষ্ঠবারের মতো এই বই বিনিময় উৎসব। এর আগের আয়োজনে বিনিময় হয়েছে 30,000-এর মতো বই। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কাঁপছে উত্তরাঞ্চল, তাপমাত্রা নেমে এসেছে 7-এর ঘরে। হাড় কাঁপানো শীতে ছন্দপতন ঘটাচ্ছে নিত্যদিনের কর্মসূচিতে। আয় রোজগার কমে দুর্বিষহ দিন কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষজন। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। ঘন কুয়াশায় ঢাকা পথঘাট, তাপমাত্রা নেমে এসেছে 7-এর ঘরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও নেই তেজ। হাড় কাঁপানো শীতে ছন্দপতন ঘটেছে নিত্যদিনের কর্মসূচিতে। আয় রোজগার কমে দুর্বিষহ দিন কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষ। শীতের কারণে বাইরে হওয়া হচ্ছে না ঘর থেকে, তাও বাইরে হইতে হইলো, কি করবো, রাস্তাঘাটে চলাচল না করলে আমাদের আয় ইনকাম নাই। আমাদের খুব সমস্যা, জনজীবনে খুব কষ্ট আসছে। শীতে এমন পরিস্থিতি বের হওয়া পাচ্ছে না বাড়ি থেকে, খুবই খারাপ অবস্থা, খারাপ লোকজন নেই, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। বাতাস হেভি, গাড়ি চালানো যাচ্ছে না, সংসার চলবে কিভাবে? দেশের 10 জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 2-1 দিনের মধ্যে রংপুর ও রাজশাহীতে ঝিরিঝিরি বৃষ্টির শঙ্কাও রয়েছে। আগামী 2-3 দিন টেম্পারেচার এরকম রাইজ করতে পারে বিভিন্ন জায়গায়, তারপরে মোটামুটি একটা স্টেবল থাকতে পারে। তবে আগামী শুক্রবারের কাছাকাছি সময়ে আবার তাপমাত্রাটা কিছুটা কমে আসতে পারে। তবে আগামী 10 দিন এটা আমরা বলতে পারবো যে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনাটা কম। দুপুরের সময় আরও থাকছে। বিশ্বের অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনায় বিপিএল এর মান অনেক উন্নত। সময় সংবাদে প্রশংসায় ভাসালেন জেসন রয়। আগামীতে লম্বা সময় খেলার আশা। I've enjoyed my time with Dhaka and hopefully I can come back in the future. ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সবশেষ খবর জানাতে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। যশোয়া, প্রায় প্রত্যেকটি স্টল প্যাভিলিয়নে উপচে পড়া ভিড়। দুপুর হতে হতে একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বাণিজ্য মেলার প্রতিটি আনাচে কানাচেই কিন্তু এখন দর্শনার্থী সমাগম কিন্তু অনেকটা বেশি এবং প্রত্যাশা অনুযায়ী বেশি বলা চলে, কারণ সকাল থেকেই কিন্তু দেখা গিয়েছিল দর্শনার্থীদের সমাগম গত 9 দিনের তুলনায় অনেকটা বেশি। তবে এখন দেখা যাচ্ছে একদম প্রথমবারের মতো এবারের আসর জমে ওঠার আনন্দ কিন্তু ভোগ করছেন দর্শনার্থীরা, আয়োজকরা এবং অংশগ্রহণকারী স্টল প্যাভিলিয়নগুলো। এবং আমি যদি একটু বলি, সব ধরনের স্টল প্যাভিলিয়নেই কিন্তু সমানভাবে দর্শনার্থী সমাগম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিছুটা কম হয়তো বা আসবাবপত্রের স্টলগুলোতে এবং কিছুটা কম ইলেকট্রনিক্স পণ্যের স্টলগুলোতে, সেখানে আসলে দর্শনার্থী আছেন কিন্তু ক্রেতার সংখ্যা কম। এছাড়া অন্যান্য যেসব স্টল আছে, পোশাক থেকে শুরু করে গৃহস্থালী সামগ্রী এবং শীতের পোশাক, সব জায়গায় কিন্তু সমানভাবে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আরও একটি বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই, গত 9 দিনে আমাদেরকে মেলার ইজারাদাররা যেমনটা জানিয়েছেন 3.5 লাখের মতো দর্শনার্থী হয়েছেন। ছুটির দিনেও তারা প্রত্যাশা অনুযায়ী যেই টার্গেট তারা
তারা রেখেছিলেন ৮০,০০০ করে দর্শনার্থী পাবেন তারা প্রতিদিন, সেই অনুযায়ী তারা পাননি। গড়ে দেখা গেছে ৩৫,০০০ কিংবা ৩৬,০০০ করে দর্শনার্থী পেয়েছেন গেল ৯ দিনে। তবে আজ সকাল থেকে যেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তাতে তারা প্রত্যাশা করছেন যে দিন শেষ হতে হতে যেমন রাত 10টা পর্যন্ত কিন্তু আজকে বাণিজ্য মেলার প্রবেশদ্বার কিন্তু উন্মুক্ত থাকবে এবং রাত 10টা পর্যন্ত তারা প্রত্যাশা করছেন যে আজকে তারা সেই টার্গেট তারা পূরণ করতে পারবেন। ৮০,০০০ থেকে ৯০,০০০ দর্শনার্থী আজ বাণিজ্য মেলায় প্রবেশ করবে এমনটাই প্রত্যাশা করছেন এবং তারা আশা করছেন যেন লাখ ছাড়িয়ে যায় দর্শনার্থীর সংখ্যা আজ। এবং সেই আশা কিন্তু যে প্রতিফলিত হতে যাচ্ছে বাণিজ্য মেলায় তা কিন্তু বোঝা যাচ্ছে। এখনকার যে চিত্র মেলা প্রাঙ্গণে, সেই চিত্র দেখে একদম কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে এবং বেলা যত বাড়ছে ততটাই কিন্তু এই উপচে পড়া ভিড়ের যে পরিমাণ তা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে এবং রাত 10টা পর্যন্ত একই পরিমাণে ভিড় থাকবে এবং একই পরিমাণে ক্রেতার সারা থাকবে সেই প্রত্যাশা করছেন সকলে। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। শীতের আমেজের সঙ্গে সাপ্তাহিক ছুটি, পর্যটন শহর কক্সবাজারে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। সাগর তীরে মেতেছেন আনন্দ উল্লাসে। টুরিস্ট পুলিশ জানিয়েছে সৈকত সহ পর্যটন স্পটগুলো সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সাগর তীর জুড়ে মানুষ আর মানুষ, যেন সাগর তীরে চলছে আনন্দ উৎসব। পর্যটকরা বালিয়াড়ি পেরিয়ে দল বেঁধে নামছেন সাগরে আর মেতেছেন সমুদ্র স্নানে। একই সঙ্গে গান বাজিয়ে করছেন নাচও। সাপ্তাহিক ছুটির দিন, তাই সৈকতের প্রতিটি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। নোনাদোলের পাশাপাশি পর্যটকরা মেতেছেন বালিয়াড়িতেও। ছুটির দিনে আসলে আসার আগ্রহটা একটু বাড়ে আর কি। আর শীতের আমাদের সাথে মিষ্টি রোদ খুবই ভালো লাগতেছে। আমরা এখানে আসছি কক্সবাজার আসছি সমুদ্রের পাড়ে, সবাই এনজয় করছে আমাদের সাথে। এই সময়টাই মানে সবথেকে বেশি উপভোগ করার সময় আমার মনে হয় কক্সবাজারে। এখন চলছে পর্যটন মৌসুম, তাই পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি পর্যটন ব্যবসায়ীদের। পৌরসভার লাইট, অনেকগুলো লাইট জ্বলে না জ্বলার কারণে এখানে ওই দুর্ঘটনাটা বেশি হচ্ছে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, টুরিস্টরা যেন ভালো নিরাপত্তা পায়। তবে টুরিস্ট পুলিশ জানিয়েছে সৈকত সহ পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে যারা পর্যটকরা আসছেন যাতে নির্বিঘ্নে সাগর এলাকায় সাগরের অপরূপ দৃশ্য অনুভব করতে পারে, উপভোগ করতে পারে, তার জন্য আমরা সর্বাক্ষণিক পুলিশের নজরদারিতে আমরা আছি। সমুদ্র সৈকতের পাশাপাশি পর্যটকরা ভিড় করছেন সেন্ট মার্টিন, হিমছড়ি, মেরিন ড্রাইভ ও পাথরের সৈকত ইনানিতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিশ্বের অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনায় বিপিএলের মান অনেক উন্নত। বিশেষ করে এখানকার উইকেট ও দর্শক উন্মাদনা সবার থেকে আলাদা। বিপিএল প্রসঙ্গে সময় সংবাদে এমন মন্তব্য করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ব্যাটার জেসন রয়। মাত্র 2 ম্যাচের জন্য ঢাকা ক্যাপিটালসের হয়ে এবার বিপিএল খেলতে এসে কিছুটা আক্ষেপ করলেন। সামনে লম্বা সময়ের জন্য খেলতে চান বিপিএলে, প্রশংসা করলেন ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টের। সিলেট থেকে তারিক হাসান শিমুলের রিপোর্টে বিস্তারিত। 10 পেরিয়ে 11তম আসরে বিপিএল। বরাবরই প্রশ্ন উঠেছে টুর্নামেন্টের মান নিয়ে। দর্শক খরা, উইকেট, ভালো মানের বিদেশি না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে বহু। সেই সমালোচনা একেবারে ছেড়ে ফেলতে না পারলেও এবারের আসর প্রশংসা পেয়েছে নতুন সব উদ্যোগের কারণে। ঢাকা ক্যাপিটালসের হয়ে 2 ম্যাচের জন্য বিপিএল খেলতে এসেছিলেন ইংলিশ ব্যাটার জেসন রয়। লম্বা সময় পর আবারও এসেছেন বিপিএল খেলতে। তার চোখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মান অন্যান্য যে কোনো লিগের তুলনায় উপরে। Yeah, I love playing franchise cricket all over the world. I get to travel to amazing places and learn about different cultures, so it's always fun. I've got to go to my schedule doesn't allow me to stay for longer. I've got to go to the ILT20 now in Dubai. Yeah, I love it. It's always a good standard. The pitches are always great. Well, more often than not, the pitches are good, and the crowd absolutely love it. So it's always nice to play in front of passionate people. খারাপ সময়ের মধ্য থেকে বেরই হতে পারছে না ঢাকা ক্যাপিটালস। জেসন রয়কে নিয়ে এসেও হয়নি কোনো উন্নতি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই ইংলিশ ব্যাটার। ম্যাচ না জিতলেও ঢাকা ক্যাপিটালসকে নিয়ে প্রশংসা ঝরল তার কণ্ঠে। I mean, I've only been here 3-4 days, but it's run
for me been perfect. এবারের বিপিএলে ঢাকার হয়ে উল্লেখযোগ্য কোনো অবদানই রাখতে পারেননি ইংলিশ ব্যাটার। চিটাগং কিংসের বিপক্ষে সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হারের বৃত্তেই ঢাকা। I think obviously disappointing to lose 2 games. I think tonight was a big one for us. We should have probably won that one. But the heavy amount of dew out there was incredibly difficult for the bowlers to control the ball. So, like I said earlier, I'd like to come for a bit longer next time, so I can get a little bit of a feel for the team. বিপিএলে এর আগে চিটাগং কিংস ও সিলেট সিক্সার্সের হয়ে খেলে গেছেন ইংল্যান্ডের এই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এবার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম নিয়ে প্রতিবেদন। ফুলে ফুলে ভরে আছে চারদিক, যেদিকেই চোখ যায় সেদিকেই ফুলের সমারোহ। বাড়ির আঙিনা থেকে শুরু করে রাস্তার দুপাশে ফুটে আছে নানা রঙের ফুল। শুধু যে ফুলের বাহার তা কিন্তু নয়, কোথাও বিন্দু পরিমাণ ময়লা আবর্জনা পর্যন্ত ছোঁয়া নেই। এ হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বান্দরবনের মুনলাইপাড়া। সাগর টিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গ্রামের সীমান্তে পৌঁছাতেই কারুকার্যময় বোর্ডে স্বাগত জানালো পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে পরিষ্কার গ্রাম মুনলাইপাড়া। বান্দরবনের রুমা উপজেলার এই গ্রামটিতে বম সম্প্রদায়ের 63টি পরিবারের বসবাস। লোক সংখ্যা 350-এর কাছাকাছি। গত শতকের 80-র দশকে গড়ে ওঠে গ্রামটি। 1981 সাল থেকে এখানে পুরোপুরি বসতি গড়ে ওঠে। আর তখন থেকে শুরু হয় গ্রামটিকে সুন্দর ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলার সংগ্রাম। বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম হচ্ছে মুনলাইপাড়া, আর এখানের পিছনে রয়েছে অনেক মুরব্বীদের অবদান। কমিটি আছে, কমিটির মাধ্যমে আমরা সুন্দর গ্রাম পরিষ্কার রাখার জন্য সবাই মিলে আমরা মিটিং করি। নিজের আঙ্গিনা, নিজের কম্পাউন্ড, বাড়ির আঙ্গিনাগুলো সব পরিষ্কার কাজে আমরা সবের দায়িত্ব দিয়েছিলাম। 40 বছর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের প্রতিটি বাসিন্দাকে প্রতিদিন অন্তত 10 মিনিট করে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিতে হয়। বাড়ির ময়লা আবর্জনার পাশাপাশি রাস্তায় পড়ে থাকা ময়লাও তুলে রাখতে হয় বাড়ির সামনে স্থাপন করা ঝুড়িতে। আর রাস্তার দুপাশ থেকে শুরু করে বাড়ির উঠানো ফুলের গাছ লাগানো এখানে বাধ্যতামূলক। পাহাড়ি জনগোষ্ঠীর অন্য সম্প্রদায়গুলোর মতো এখানেও মেয়েদের যেমন সন্তান পালনে ব্যস্ত থাকতে হয়, তেমনি জুম চাষ কিংবা জুমের ফসল তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন নারীরা। লোক সংখ্যা তুলনামূলক কম হয়, দিনের পুরোভাগেই এই গ্রামে নীরবতা বিরাজ করে। অন্যান্য পাড়া চাইতে একটু উন্নত মানের রাখার জন্য পাড়াবাসী আমরা সবাই মিলে একমত হয়ে কমিটির মাধ্যমে আমরা এই পর্যন্ত আনছি। গ্রামের মাছ দিয়ে চলে গেছে বগালেক হয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং যাওয়ার প্রধান সড়ক। এই গ্রামের সবাই খ্রিস্টান সম্প্রদায়ের, আর তাই তাদের প্রার্থনার জন্য রয়েছে 2টি গির্জা। 10 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই গ্রামে একটি প্রাথমিক স্কুল এবং পাড়া কেন্দ্র রয়েছে। একেবারে ছবির মতো পরিপাটি গ্রাম এই মুনলাইপাড়া, যেখানে কোনো যান্ত্রিক শব্দ ভেসে আসে না। এখানে মুখরিত হয় পাখির কলকাকলি। 1981 সালে শুরু হয়েছিল এই গ্রাম তৈরির কাজ। 83 সালে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। আর দীর্ঘ 42 বছর ধরে সে ঐতিহ্য ধরে রেখেছেন এই গ্রামের বাসিন্দারা। বান্দরবনের রুমার মুনলাইপাড়া থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজারে আসাই বন্ধ করে দিতে হবে। এভাবে চলতে থাকলে আমরা ব্যবসাটা একদম মাঠে মারা যাব। চালের বাজারে চালবাজি, সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরো 2 থেকে 4 টাকা। সিন্ডিকেটে দৌরাত্ম্যকে দুষছেন বিক্রেতারা, শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক কর। দুর্নীতি অনিয়মের অভিযোগে চাপ বাড়ছে টিউলিপ সিদ্দিকের ওপর, হারাতে পারেন ব্রিটিশ মন্ত্রীর পদ। দ্য টাইমসের প্রতিবেদন, খোঁজা হচ্ছে বিকল্প। এবং লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে 2 দিনের মধ্যে ঠিক হবে চিকিৎসার ধরন, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এ ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।